মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে আরো 2 দিনের যুদ্ধ, মানে উনি তো যুদ্ধ শুরু করে দিতে চাইছিলেন চীন সফরের পর থেকে, আপনি যেটা বলেছিলেন, কিন্তু সেটা 2 দিন পিছিয়েছে, কারণ ট্রাম্পের মতে হচ্ছে খুব সুন্দর একটা পারমাণবিক আলোচনা চলছে, তাই তার মধ্যপ্রাচ্যে যে বন্ধু, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং বাহরাইনের অনুরোধে তিনি 2 দিন ডিলে করছেন। ওটার পরে হঠাৎ করে ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এই রিপোর্টটা সামনে এসে পড়ছে। মানে ট্রাম্প একটু পিছালে দেখা যায় যে ইসরায়েল থেকে অ্যাপিস্টন ফাইল নিয়ে এভাবে দাঁড়ায় থাকে। আসলে আমরা তো আগেই বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডিপ স্টেট আছে, সেইটাতে ইহুদিবাদীদের, মানে নট ইহুদি ধর্ম, ইহুদিবাদী জায়নবাদ যেটাকে বলে, তাদের ব্যাপক প্রভাব আছে। কারণ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিটা, ব্যাংকিং সেক্টরটা এবং প্রচার মাধ্যমটা তারা নিয়ন্ত্রণ করে। মিডিয়া মোগল থেকে শুরু করে সবাই। তো এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতাও একজন ইহুদি। এইভাবে আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় বড় জায়গায় সব ইহুদিদের জায়গা। এবং মার্কিন প্রেসিডেন্ট এই যে চীন সফর করে আসলে এসেই কিন্তু প্রথমে সে নেতানিয়াহুকে ফোন দিতে হয়েছে, ফোন দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চালায় কে? ইসরায়েল থেকে চলে, ইসরায়েল থেকে বা ওই জায়নবাদী শক্তি থেকে। তো যার ফলে ওই জায়গাটায় একটা বিশাল ধরা মার্কিনীরা, এটা কিছু করার নেই। যে তো ইসরায়েলের যে একটা শীর্ষস্থানীয় দৈনিক আছে ইসরায়েল হাইম, তারাও এক প্রতিবেদনে জানিয়েছে যে নেতানিয়াহু একটা বিশেষ ক্যাবিনেট মিটিং করছেন, মানে এটা হলো যুদ্ধকালীন মিটিং আর কি। তো সেইখানে তাদের সব ধরনের লোকজন উপস্থিত ছিল, মন্ত্রী, সেনা কমান্ড, তারপরে গোয়েন্দা সংস্থা। তো সেইখানে এইটাকে কিন্তু বলা হচ্ছে যে নেক্সট স্টেপ, এবং কিভাবে এটাকে যৌথভাবে সমন্বয় করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপের, ওই যে ফোন আলাপের পরেই কিন্তু এই মিটিংটা হয়েছে। তার মানে দে আর রেডি। তো এইগুলা আসলে উচ্চ পর্যায়ের যতই আলোচনা হোক, বিষয়টা হলো, মূল জিনিসটা হলো হামলা চালানো হবে ইরানে। এখন প্রশ্ন হলো ঠিক কখন চালানো হবে, এইটা নিয়েই হলো মূল আলোচনা। এখন এই জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নতুন হামলায় হয়তো ইরানের আরো কিছু স্পর্শকাতর স্থাপনায় তারা হামলা চালাবে, আরো কোনো নেতাকে বা সামরিক কমান্ডকে টার্গেট করবে। তো ইরানিরা কিন্তু আগের চেয়ে এখন এগুলো একটু মেনটেন করতেছে, দেখা যাচ্ছে কিছু, যেন তারা ইয়ে করতে পারে। আর আপনি খেয়াল করেন, মূলত আমেরিকা আর ইসরায়েল মিলে যেটা চাচ্ছে এই মুহূর্তে, তারা আসলে যুদ্ধে কৌশলগতভাবে ইরানের সাথে পেরে উঠতেছিল না। এটা আমরা আগের যুদ্ধ না পেরে ওঠার কারণে, টেকনিক্যাল কারণে তারা যুদ্ধবিরতিতে গেছে। তো যুদ্ধবিরতি মানে সামরিক যুদ্ধবিরতি, অসামরিক কূটনৈতিক এই যুদ্ধ কিন্তু চলছে। তো সেইখানে আমেরিকানরা যে জিনিসটা চাচ্ছে, বারবার আপনি খেয়াল করেন, এই যে আরব আমিরাতের একটা বিদ্যুৎ কেন্দ্রে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, এবং এগুলার মাধ্যমে তারা চাচ্ছে যে আসলে আরবদের সাথে ইরানিদের লাগায়, এবং ইরানিরাও হুমকি দিচ্ছে। এবং আরবের মাধ্যমে তো সৌদি আরব এবং আপনার কাতারকে অনুরোধ করছিল ইউএই, তো এগুলার মাধ্যমে আসলে তারা যুদ্ধটা লাগায় দিয়া তখন তারা নিরাপদে বলবে যে এটা আর আমরা নাই, এটা তারা লেগে গেছে মুসলমানদের ভাতৃঘাতী যুদ্ধের মধ্যে, তখন সে পিছু টান করবে। তখন সে এখান থেকে চলে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবে। এখন সে আসলে রাস্তা খুঁজে পাইতেছে না, যুদ্ধ করবে কি করবে না। ইসরায়েল তো সার্বক্ষণিক লেগেই আছে যুদ্ধ লাগানোর জন্য। এবং আবার একটা জিনিস দেখেন, ওই যে ইরানের খার্ক দ্বীপ, আমেরিকানরা আলোচনা করছে যে আসলে খার্ক দ্বীপ তো আমরা গিয়ে দখল করতে পারবো না, ওইটা যদি আরব আমিরাতের সেনারা আর বাহরাইনের সেনারা মিলে অভিযান চালায় তাইলে একটা ভালো কাজ হবে, তাইলে তারা দখল করতে পারবে। মানে ওই যে আমি যেটা বললাম, যে আরবদের সাথে লাগাই দেওয়া এবং নিজের ক্ষয়ক্ষতি কমায় আনা। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে আরবে যে ঘটনা চলছে, এর মধ্যে কিন্তু পাকিস্তানের একটা চেঞ্জ হয়েছে। পাকিস্তান সৌদি আরবের দিকে চলে গেছে, আরব আমিরাতের দিকে ভারত চলে গেছে, ইসরায়েলের সাথে। তো পাকিস্তানি সৈন্যরা সৌদি আরবে গেছে, তাদের বিমানও গেছে, চীনের দেয়া বিমানগুলা। তো এখন এই জায়গায় এই ফ্যাক্টর গুলা কিভাবে কাজ করবে, এর সাথে কিন্তু বাংলাদেশ আমরা না চাইলেও এইসব জায়গায় ঢুকে পড়ছে, কারণ ওইখানে বাংলাদেশের বিশাল শ্রমবাজার রয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখলাম, সৌদি পুলিশ, বাহরাইনের পুলিশ তো এর আগে বাহরাইনের বাসায় বাসায় গেছে, অভিযান চালাইছে, এবং 15,000-এর মতো পাকিস্তানি, আপনারা জানেন যে পাকিস্তানের জনসংখ্যার 35 to 40% শিয়া, যেসব শিয়া শ্রমিক পাইছে পাকিস্তানি, তাদেরকে ধরে 15,000-এর মতো ফেরত পাঠাচ্ছে। তো পাকিস্তান সরকার এটা স্বীকারও করে না, অস্বীকারও করে না, কারণ এতে তাদের দেশের ভিতরে প্রবলেম তৈরি হবে। ঠিক একই ঘটনা এখন ঘটতেছে সৌদি আরবে। বাসায় বাসায় সৌদি পুলিশ অভিযান চালায়, কিন্তু বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বের করছে। কারণ আপনি জানেন যে ওইখানে অনেক অবৈধ, কয়েক লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। তো এগুলো তো আসলে এই যুদ্ধকালীন মুহূর্তে তাদের জন্য একদিকে যেমন নিরাপত্তা হুমকি,
আবার দুই দিকে ইকোনমিক লায়াবিলিটি, Liability। কারণ এই ধরেন 3-4 লাখ শ্রমিক যে চাকরি করে ইনকাম করে একটা টাকা তো দেশে পাঠায়, তো এদেরকে যদি সরায় নিতে পারে তাহলে তো ওই তাদের একটা ইকোনমিক একটা স্টেবিলিটি থাকলো। তো এগুলো কিন্তু আমাদেরও টাচ করতেছে টাচ এই যুদ্ধ। করতেছে, চাইলেও বা না হ্যাঁ। চাইলেও।